চ্যানেল 24 এর সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করি। আর এখানে যারা এই প্রোগ্রামটা আয়োজন করলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি একটু বলতে চাই যে আসলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে জানেন না যে গণমাধ্যমের ডিসিশন মেকিংটা আসলে কিভাবে হয়। এটার সাথে কিন্তু কোনোভাবেই আমরা যারা মাঠে কাজ করি তারা কিন্তু কোনোভাবেই জড়িত না। তো কিন্তু যারা হচ্ছে আমরা মাঠে কাজ করি, আমরা যেহেতু জনগণকে ফেস করি, আমরা আসলে জনগণের যে রোষানলটা সেটা আমরাই স্বীকার করি। যেমন আমি হচ্ছে একজন সাংবাদিক হবার পরেও আমার তো এর বাইরে যে মানুষকে সাহায্য করাটা আমার প্রফেশনাল জায়গা থেকে আমার যায় না, কিন্তু হচ্ছে আমি আবার একজন মানুষও। যখন হচ্ছে হল বন্ধ করে দিল, আমরা 11-র সময় আমরা দেখেছি যে আমাদের সাধারণ স্টুডেন্টদের কাছে আসলে টাকা কয় টাকা থাকে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে কয় টাকা পকেটে থাকে, তাদের বাড়ি যাওয়ার মতো পয়সা থাকে না। আমি কিন্তু আমার বাসায় পরপর 2 দিন হচ্ছে গিয়ে মানুষজনকে থাকতে দিয়েছি, সেটা আমার প্রফেশনের বাইরে গিয়ে। এবং হচ্ছে গিয়ে যখন কোনো ঘটনা ঘটতো সাথে সাথে কিন্তু আমরা সেটা অফিসকে জানাতাম। একটা এক্সাম্পল দেই যে যখন একটা অংশ আন্দোলনকারীদের যারা সরকারের সাথে সরকারের চাপে পড়ে তারা প্রথমে 4 দফা এবং পরে 8 দফা দিল, কিন্তু আরেকটা বড় অংশ তারা কিন্তু দিল 9 দফা। যখন এটা দিল আমরা কিন্তু সাথে সাথে অফিসকে জানালাম যে বড় অংশটা তারা এটা ডিসএগ্রি করেছে এবং তারা এটার সাথে একাত্ম নাই। তো অফিসগুলো কিন্তু সেই জিনিসটা প্রকাশ করলো না। কিংবা হচ্ছে যখন ডেথ থ্রেট বাড়ছে, আমরা আমাদের দিক থেকে হচ্ছে যেটা পাচ্ছি আমরা কিন্তু অফিসগুলোকে জানাচ্ছি, তো অফিসগুলো দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ হচ্ছে গিয়ে স্বয়ং প্রেস সেক্রেটারি এক্সপিএম এর পিএম অফিসের যিনি স্বয়ং প্রেস সেক্রেটারি, তিনি এবং তার ডিপিএস সহ তার এপিএস সহ তারা কিন্তু অফিসগুলো মানে শুধুমাত্র যে তারা ওখানে বসে মনিটরিং করে কল দেয় তা না, তারা কিন্তু তখন প্রতিটা অফিসে ফিজিক্যালি আসতে শুরু করেছে এবং হচ্ছে গিয়ে খাম নিয়ে আসতো, যে খামে আসলে বলা ছিল যে কিভাবে কি করতে হবে, আমার কি গেস্ট হবে কি গেস্ট হবে না সেটিও কিন্তু নির্ধারিত ছিল। শেষের দিকে এসে আমার নিউজে কতটুকু লেখা যাবে, কোন ভাষাটা ব্যবহার করা যাবে সেটিও নির্ধারিত ছিল। তো তারপরেও হচ্ছে যেহেতু এই যে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে আসলে করতাম, কিন্তু এই যে প্রকাশ না করতে পারাটা, এবং আমাদের চ্যানেল 24 প্রায় 22 মিনিটের জন্য একেবারেই আমাদের সম্প্রচার বন্ধ ছিল। এটি কতজন খেয়াল করেছিল ওই সময় আমি জানি না, কারণ কেবল নেটওয়ার্কও বেশিরভাগ জায়গায় কাজ করতো না। তো এত প্রেসারের মধ্যে থেকেও আমরা কিন্তু চেয়েছি দিতে। হ্যাঁ, ডেথ রেট যখন 25 আমি হয়তো 15 দিচ্ছি, কিন্তু চেয়েছে মানে কাজটা করতে চেয়েছে। কারণ যে আমার যারা আমার উপরে আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তারাও কিন্তু একই সঙ্গে তাদের সেই কথাটা শোনায় এবং নিচে হচ্ছে গিয়ে কতটুকু প্রচার করতে পারবেন সেটার জন্য সেই লড়াইটা তারাও করেছেন। কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু আসলে মানুষের রোষানলে পড়েছি। আমি 4 তারিখে হচ্ছে গিয়ে শাহবাগে যখন কাজ করছিলাম, সকালে যেই ঘটনাটা ঘটেছে সেখানে আপনারা জানেন যে সেখানে আন্দোলনকারীরা ভেতরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করছিল, কারণ ভেতর থেকে তারা জয় বাংলা স্লোগান শুনতে পেয়েছে। সেটার পরে সেখানে বিশাল একটা ম্যাসাকার হয় পক্ষের। তো সেটাই কিন্তু আমি বর্ণনা করছিলাম, কিন্তু একটা অংশ হচ্ছে গিয়ে এসে আমাকে মারছে এবং আমার হাতে চ্যানেল 24 এর বোম, কিন্তু আমাকে বলছিল সময়ের দালাল, ওকে মেরে ফেলতে হবে। এটা রড দিয়ে বাঁশ দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে পাইপ দিয়ে আমাকে পেটানো হচ্ছিল। তো এই যে ইয়াটা রোষানলটা, মানে আমি মার খাওয়ার পরেও আমি আসলে আমার খারাপ লাগাটা কাজ করে নাই, কারণ আমার মনে হয়েছে আমাদেরকে মারা যোগ। আসলেই তো আমি আসলে প্রপার কাজটা করতে পারছি না। যে জার্নালিস্ট আমার যেটা জানানো উচিত ছিল, যতখানি জানানো উচিত ছিল আমি সেটা দিতে পারিনি। তো সেদিক থেকে আসলে আমি মনে করি যে এটা তার অধিকার, মানে আমি ওইভাবে জিনিসটা দেখেছি, আমি ওটাকে খুব একটা খারাপ ভাবে দেখিনি। আর একটা বিষয় হচ্ছে যে মানে আমরা যারা মাঠে ছিলাম তারাও কেমন ফেস করতাম। আমি ছোট একটা এক্সাম্পল দিই যে সারা ঢাকা শহরে তখন আমাদের একটা কেবল, যেহেতু কোনো ইন্টারনেট ছিল না, কোনো ধরনের কোনো ইয়ে ছিল না, আমরা ব্যাকপ্যাক ইউজ করতে পারতাম না, ব্যাকপ্যাক কাজ করতো না। আমার একটা কেবল ছিল, কেবল লাইভের ব্যবস্থা ছিল, লাইভ চালানো যেত না। অ্যাজ লাইভ হিসেবে আমি কানেক্ট হতাম টিএসসি থেকে। এবং প্রথম দিন যখন আমি এই কানেকশনটা আমরা রান করি, সেটা ওয়েদার সংস্থা তারা তখন প্রথম দিন এটা বুঝতে পারেনি বা টের পায়নি যে কিভাবে আমরা এটা করলাম।
কিন্তু ওই দিন তারা শেষের দিকে যে যখন বুঝতে পেরেছে, পরের দিন সকালে গিয়ে দেখি আমি লাইনটা কেবলটা কাটা, কেবল তো ঢাকার বিভিন্ন জায়গায় থাকতে পারে, কোথা থেকে কেটেছে এটা পরের দিন খুঁজে বের করতে আমার 2টা বেজে গেছে। এবং তারপরে প্রতিদিনই যখন আমি কানেক্ট হতাম আমার 11টা 12টা 1টা 2টা বেজে যেত হচ্ছে গিয়ে কানেক্ট করতে, কারণ হচ্ছে গিয়ে কোথাও না কোথাও থেকে এটা কানেকশন কেটে দিত। আর একটা বিষয় বলি যে মানে সাংবাদিকদের মধ্যে মানে বলা হয় যে গণমাধ্যমে দালাল বা গণমাধ্যম হচ্ছে গিয়ে সরকারের পারপাস সার্ভ করে, এটা কিন্তু সংখ্যাটা আসলে কম, বাইরের মানুষ হয়তো জানে না, সুনির্দিষ্ট বা মুষ্টিমেয় মানুষ এটা করে, কিন্তু দায়টা আসলে আমাদের সবাইকে বয়ে বেড়াতে হয়, কিন্তু সবাই আসলে এটার সাথে সংযুক্ত না। তারপর কিন্তু গণমাধ্যম তার কাজটা করে যায় এবং কাজটা করে, যেমন 5 তারিখে আমি 4 তারিখে মার খাওয়ার পরে 5 তারিখে আবার এসেছি, এবং হচ্ছে গিয়ে ওই সময় আমি আরেকটা কাজ করতাম যে মানে যেমন একটা এক্সাম্পল দিই যে ইউএন হেলিকপ্টার থেকে যে টিয়ার শেল মারা হলো, আমি তখন লিখেতে ছিলাম সেখানেও মারা হয়েছে, এবং ইউএন হেলিকপ্টার লেখা যেটা আমি আমার ফোনে ধারণ করেছি, আমার ক্যামেরাও ছিল, কিন্তু এটা আমার অফিস চালাতে পারেনি তখন, যে এটা তো হচ্ছে গিয়ে সে পিস কিপিং এর হেলিকপ্টারটা এখানে সে ব্যবহার করতে পারে না, কিন্তু আমরা এটা চালাতে পারিনি। তো আমি যেটা করেছি যেগুলো আমি ওই সময় চালাতে পারিনি, তো আমার অফিসের কনসার্ন নিয়ে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যম যারা এখানে কাজ করেন বাংলাদেশে তাদেরকে চেষ্টা করেছি সরবরাহ করতে, যে তথ্যটা যে ছবিটা আমরা চালাতে পারছি না, কিন্তু কারণ এটা কেন করেছি আমার ভেতরের কষ্ট থেকে, রাতে ঘুম হতো না এতগুলো মৃত্যুর খবর দেখে, মানে অস্থিরতা কাজ করতো, এবং আমি যখন নিউজটা দিতে পারতাম না, আমি একজন নিউজম্যান, নিউজটা চালাতে পারছি না, আমি যেটা বলার সেটা বলতে পারছি না, তো তখন আসলে ওই অস্থিরতাটা বলে বোঝানো যাবে না। তো সেই জায়গা থেকে আসলে ওটা আমি চেষ্টা করতাম আন্তর্জাতিক কোনো গণমাধ্যমকে দিতে, এবং আমি ওটা দিতাম, পাস করতাম, কাউকে না কাউকে পাস করতাম আমার বসের কনসার্ন নিয়ে। তো এভাবেই আসলে কাজ করে যেতে হয়েছে। সবাই ভালো থাকবেন।